প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। অভিনেত্রী নটি বা নডি, গ্রামের মানুষ নটিকে নডি বলে থাকেন। তো সেই নডি শাওনের কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা। নডি শাওন আবার হঠাৎ করে আলোচনায়, অর্থাৎ নিজেই নিজের আলোচনা তৈরি করেছেন। কিছুদিন পর পর উস্কানিমূলক কিছু কথা বলেন, না হলে একটি পোস্ট দেন, আর সেইটির কারণে নতুন করে আলোচনায় চলে আসেন। তো সম্প্রতি দুটো কারণে নডি শাওন আবার আলোচনায় এসেছেন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের জানা আছে, জুলাই অভ্যুত্থানের পর থেকে কখনোই এই শাওনকে আমরা জনগণের পক্ষে পাইনি। কখনোই দেখা যায়নি যে হাসিনার কৃতকর্মের জন্যে নডি শাওন সামান্যতম অনুতপ্ত। কারণ হাসিনার দোসর হিসেবে কাজ করেছেন শুধু তিনি নন, সাংস্কৃতিক অঙ্গনের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী, যাদের অনেকে আমাদের প্রিয় ছিলেন একসময় অভিনয় যোগ্যতা, অভিনয় দক্ষতার কারণে। শাওনের অভিনয় আমি অ্যাডমায়ার করতাম একসময়, নিশ্চয়ই আপনারাও অনেকে করেছেন। বাট ব্যক্তি মানুষ শাওন কেমন, শাওন কি করছিলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি। অভ্যুত্থানকে নানাভাবে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, হাসি ঠাট্টা করেছেন জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই যোদ্ধাদের হেয় করে কথা বলেছেন বিভিন্ন সময়ে, এবং হাসিনার স্তুতি, স্থাবকতা, প্রশংসা করেই গেছেন বরাবর। যখনই সুযোগ পেয়েছেন একটি আওয়ামী বয়ান তৈরি করবার চেষ্টা করেছেন, এবং এমন একটি ভাব তিনি দেখাচ্ছিলেন যেন এই দেশের মানুষ জুলাই অভ্যুত্থান ঘটিয়ে অপরাধ করে ফেলেছে। শেখ হাসিনা নামক মহিষীকে ভারতে তাড়িয়ে দিয়ে আমরা বিশাল অন্যায় করে ফেলেছি। শাওনের বক্তব্য, বয়ান থেকে কিন্তু এটি প্রমাণ হয়েছে বরাবরই। তো শাওন দুই একবার পুলিশি ঝামেলায় পড়েছিলেন। অনেকের ধারণা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কারণে তিনি জেল হাজত থেকে রেহাই পেয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের জানা আছে আসিফ নজরুলের সঙ্গে শাওনের সম্পর্ক। শাওন প্রয়াত সাহিত্যিক, কথাশিল্পী, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, অধ্যাপক হুমায়ূন আহমেদের পত্নী। তো সঙ্গত কারণেই বলতেই হবে আসিফ নজরুলের শাশুড়ি। তো সেই সম্পর্কের সুবাদে শাওন বেঁচে গেছেন। একই অপরাধ করে সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে বাঁচতে পারেননি, তাদের হাজত খাটতে হয়েছে, জেলে থাকতে হয়েছে, দু চারজনকে এখনও হয়তো থাকতে হচ্ছে। বাট শাওন সেই আত্মীয়ের পরিচয় কাজে লাগিয়ে রক্ষা পেয়েছে। হাসিনার বয়ান তৈরি করেও জেলে যেতে হয়নি তাকে। অনেকের ধারণা যে আসিফ নজরুল তাকে বাঁচিয়ে দিয়েছে। তো সে যাই হোক, আসিফ নজরুল এখন আর নেই, অন্তর্বর্তীকালীন সরকারে নেই। তো শাওনের অসভ্যতা এখনও থামেনি, চূড়ান্ত মাত্রায় অসভ্যতা করে চলেছেন, এবং এখন আবার নতুন আরেকটি পলিসি নিয়েছেন। সেটি হলো পাবলিক সিম্প্যাথি আদায় করবার পলিসি। নানা বাহানায় পাবলিক সিম্প্যাথি আদায় করবার চেষ্টা করছেন। যেমন অতি সম্প্রতি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন, গণমাধ্যমে এটি হেডলাইন হয়েছিল, হুমায়ুন পুত্র, হুমায়ুন এবং শাওনের সন্তান নিনিত হুমায়ুনের সঙ্গে তার একটি ছবি শাওনের। সেই ছবি দিয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তিনি নির্যাতিত, জুলুমের শিকার হয়েছেন, তার বাক স্বাধীনতা সংকুচিত হয়েছে, এইসব বলবার চেষ্টা করেছেন নিনিতের সঙ্গে ছবি দিয়ে। সেখানে তিনি বলেছেন, আমরা যত জানতে পেরেছি তার বক্তব্য থেকে, যে 1 বছর থেকে নিনিত স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারেনি। ও লেভেলের পড়াশোনা বাসায় প্রাইভেট টিউটরের কাছে করতে হয়েছে। কেন? কারণ কয়েকবার তার গাড়িতে হামলা হয়েছে, তিনি মবের শিকার হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এটি সেই হ্যারন এবং বাঘের গল্পের মতো। বক এবং বাঘের গল্পের কথা আমাদের মনে আছে তো? বাঘের গলায় একবার কাঁটা ফুটেছিল, তো বক সেই কাঁটা বের করে দিয়েছিল। তো বের করে দেবার পর বক তার পুরস্কার চাইলে, প্রতিশ্রুত পুরস্কার, যেটি বাঘ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কাঁটাটি বের করে দিলে তাকে পুরস্কৃত করা হবে। তো কাঁটা বের করে দিয়ে বক তার পুরস্কার চেয়েছিল। উত্তরে বাঘ বলেছিল যে তোমার গলা, তোমার শরীর, তোমার মাথা আমার গলার ভেতর গিয়েছিল, আমি চিবিয়ে খেয়ে ফেলিনি, সেটি কি তোমার বড় একটি পুরস্কার নয় যে তুমি এখনো বেঁচে আছো? আচ্ছা, তো শাওন পাবলিক সিম্প্যাথি আদায় করবার চেষ্টা করেছেন যে তার ছেলে বেরোতে পারেনি,
তিনি মবের শিকার হয়েছেন, তার গাড়িতে হামলা হয়েছে, তার মানে তার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। তো মত প্রকাশ তো অনেক ভিন্ন বিষয়। শাওন যে কোনো ঝামেলা এড়িয়ে এখনও সহি সালামতে আছেন, সেটি কি কম কথা? কারণ জুলাই অভ্যুত্থানকে যতটা ছোট তিনি করেছেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের খুব কম মানুষই সেটি করেছে। আর পৃথিবীর সব দেশে এরকম অভ্যুত্থান উত্তর সময়ের সমাজ থাকে টালমাটাল, সব কিছু থাকে আউট অফ অর্ডার। আর অভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়ে কেউ টিকতে পারেনি আজ পর্যন্ত, কোথাও না। আমরা যদি এখনকার তথাকথিত সভ্য দেশগুলির কথা বলি, অ্যাডভান্স কান্ট্রিগুলির কথা বলি, ফ্রান্সের কথা যদি বলি, ফ্রান্সেও যে দফায় দফায় অভ্যুত্থান হয়েছিল, সেখানেও কি অভ্যুত্থানের মুখে যারা অভ্যুত্থানের কারণ ঘটিয়েছিলেন, স্বৈর শাসকেরা, সেই রাজা বাদশারা, তাদের পক্ষ নিয়ে কেউ কি টিকতে পেরেছিলেন? তারা ধুলির সঙ্গে মিশে গিয়েছিলেন, তাদের ধুলির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, এটি বাস্তবতা। বাট বাংলাদেশের অভ্যুত্থান উইনার্স টেক অল, সেই সত্য তারা মেনে নেয়নি, অর্থাৎ সেই সত্য তারা নিজেদের জন্য ইমপ্লিমেন্ট করেনি। যেমনটি অনেক জায়গায় হয়েছে, বাংলাদেশে সেটি হয়নি। নেপালের কথাই যদি আমরা ধরি, আমরা ইদানিং নেপাল নিয়ে পজিটিভ কথা বলছি অনেকেই। নেপালে কি হয়েছে? সাবেক রাজা বাদশার কথা বাদ দিলাম, রাজা বাদশাহ বলা ঠিক হবে না, সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের কি দশা হয়েছে? গণপিটুনিতে দু একজন মারাও গিয়েছেন। বাংলাদেশে আমরা কিন্তু কাউকে পিটিয়ে মারিনি, যদিও ছোটোখাটো মব হয়েছে। অনেকে অধ্যাপক ইউনুসের আমলকে মবের রাজত্ব বলেন, সেটির পেছনে নানা রকম কারণ আছে। ইউনুস ব্যক্তিগতভাবে এসব উস্কে দেননি। অনেক বিষয় ইউনুস আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেননি, ঠিক মবও নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে সেই মবে নেপালে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এলিটদের যেরকম ছিঁড়ে খুবলে খেয়েছে পাবলিক, উত্তেজিত জনতা, বাংলাদেশের মানুষ সেটি করেনি। বাংলাদেশের মানুষ অনেক সভ্য বলতে হবে। তাই যারা বাংলাদেশের মানুষকে মবস্টার বলার চেষ্টা করেন লাগাতার পাইকারিভাবে, তারা অসভ্যতা করেন, তারা সত্যকে অস্বীকার করেন, সত্য গোপন করবার চেষ্টা করেন। খোঁজ নিয়ে দেখেন, গুগল করলে পাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে যখন অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, কি হয়েছিল বিপ্লব বিরোধীদের, অভ্যুত্থান বিরোধীদের, কিংবা যাদের কারণে সেগুলো হয়েছিল, তাদের ভাগ্য একবার জেনে দেখুন কি হয়েছিল। অনেক ভালো আছেন বাংলাদেশে, শাওনের মতো নডি না। তো প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম, শাওন সাফাই গাইছিলেন যে তিনি ঘর থেকে বেরোতে পারেননি, জীবনে বেঁচে আছেন, সেটি তো যথেষ্ট, সেই হ্যারন এবং বাঘের গল্পের মতো। আচ্ছা, তো এর বাইরেও আরেকটি কারণে ইদানিং আলোচনায় এসেছেন। গত সোমবার ঢাকার একটি হোটেলে একটি প্রোগ্রাম হলো, একটি এডুকেশন এক্সপো হলো, আর যেটি কিনা বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোর নামে একটি ইনিশিয়েটিভের আওতায় এই এক্সপোটি হলো। গত বছর অগাস্টের দিকে, প্রিয় দর্শক শ্রোতা, পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার এট দ্য সেম টাইম সেনেটর ইসাক দার বাংলাদেশ ভিজিট করছিলেন গত বছর অগাস্টে। তখন তিনি একটি কমিটমেন্ট করেছিলেন যে বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 500 ফুল ফান্ডেড স্কলারশিপ দেওয়া হবে বাংলাদেশি যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের, এবং 100 সিভিল সার্ভেন্টসকে, অর্থাৎ বিসিএস কর্মকর্তা আমরা যাদের বলি, এমন 100 কর্মকর্তাকে পাকিস্তানি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। তো এমন একটি ইনিশিয়েটিভ বা প্রতিশ্রুতির আওতায় সোমবারে ঢাকায় একটি এক্সপো হচ্ছিল। আর সেই এক্সপোতে আমাদের দেশের শত শত শিক্ষিত মেধাবী তরুণরা অংশগ্রহণ করছিলেন পাকিস্তানে উচ্চশিক্ষা এক্সপ্লোর করবার জন্য। তো এই 500 স্কলারশিপ আগামী 5 বছরে দেওয়া হবে এবং 100 সিভিল সার্ভেন্টকে ট্রেনিং দেওয়া হবে, আর এইটি সম্পূর্ণ ফ্রিতে, সমস্ত খরচ পাকিস্তানের। এই যে 500 স্কলারশিপ দেওয়া হবে, সেটি পাকিস্তানের টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে, যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের ইউনিভার্সিটির চাইতে অনেক এগিয়ে আছে। এমন টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে 500 ফুল ফান্ডেড স্কলারশিপ, থাকা খাওয়া বিমান ভাড়া টিউশন ফি নেই, একেবারে সব কিছু ফ্রি। তো এমন একটি সুযোগ, আর এইটির সেকেন্ড ফেজের লঞ্চিং প্রোগ্রাম হচ্ছিল সোমবার দিন ঢাকার একটি হোটেলে। ফার্স্ট ফেজের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই কার্যক্রমের আওতায় ইতিমধ্যে 74 জন মেধাবী ছাত্রছাত্রী পাকিস্তানে গিয়ে পড়াশোনা করছেন ইতিমধ্যে, তারা ফুল ফান্ডেড স্কলারশিপে, 1 পয়সা খরচ নেই কোনো কিছুতে। আচ্ছা, তো সেকেন্ড ফেজের লঞ্চিং কার্যক্রম চলছিল, উদ্বোধনী অনুষ্ঠান, সেটি উদ্বোধন করছিলেন আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। তো শিক্ষামন্ত্রীকে নিয়ে আমাদের অনেক আপত্তি আছে, তার বিষয়ে অনেক আমাদের গ্রিভেন্সেস আছে। ইদানিং আমিও তাকে নিয়ে একাধিক সমালোচনামূলক এপিসোড করেছি আমার চ্যানেল থেকে, সেটি ভিন্ন কথা। সমালোচনার কাজ যখন করবেন তখন আমরা সমালোচনা করব, কিন্তু যখন সমালোচনার কাজ তিনি করেননি,
তখনও তাকে নিয়ে সমালোচনা, তাকে ছোট করবার চেষ্টা, অকারণে তাকে ডিমিন করবার চেষ্টা, পরিস্থিতি ঘোলাটে করবার চেষ্টা। শাওন সেই চেষ্টাটিও বাদ দেননি। শাওন তার ফেসবুকে বিশাল এক ইতিহাস তৈরি করেছেন, মহাভারত লিখেছেন। সেখানে তিনি শিক্ষামন্ত্রী কেন বলেছেন যে পাকিস্তানে আমরা আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা নিতে পারবে, উন্নত শিক্ষা তারা সেখান থেকে পাবে, ট্রেনিং পাবে। পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন তিনি, যে তারা শিক্ষায় উন্নতি করেছে। একদম সত্যি কথা, শিক্ষায় উন্নতি করেছে। এটি আহসানুল মিলনের বলবার দরকার নেই, এটি সব কিছু রেকর্ডেড, গুগল সার্চ করলে আপনিও পেয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা। তো ছোট্ট দু একটি উদাহরণ তুলে ধরবো বোঝাবার জন্য যে আমাদের ইউনিভার্সিটিগুলো পাকিস্তানের কিছু টপ র্যাঙ্কড ইউনিভার্সিটির তুলনায় কোথায় আছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস বিশ্বের সবচেয়ে প্রেস্টিজাস, নির্ভরযোগ্য একটি ইউনিভার্সিটি র্যাঙ্কিং অর্গানাইজেশন। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে তারা র্যাঙ্কিং করেন প্রতি বছর। তো সেই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের 2026-এর পরিসংখ্যান। আমাদের ঢাকা ইউনিভার্সিটি, যেটি বাংলাদেশের প্রথম 1 নম্বর পাবলিক ইউনিভার্সিটি বলে গণ্য হয়, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের হিসেবে 584। এইটি আপনি অন্যান্য এরকম ক্রাইটেরিয়া নির্ধারণ করে এরকম সাইটে ঢুকে অন্য প্রতিষ্ঠান থেকে 1-2 স্কোর এদিক ওদিক পাবেন, 1-2 নচ আগে পরে হতে পারে। বাট কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের হিসেবে 584 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। সারা পৃথিবীর টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে 584 নম্বরে। আচ্ছা, আর পাকিস্তানের 1 নম্বর ইউনিভার্সিটি বলে খ্যাত ইসলামাবাদে অবস্থিত কায়েদে আজম ইউনিভার্সিটি আছে 354 নম্বরে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ডিইউ বা ঢাকা বিশ্ববিদ্যালয় 584, আর পাকিস্তানের কায়েদে আজম ইউনিভার্সিটি 354, 200-রও বেশি নচে এগিয়ে আছে কায়েদে আজম ইউনিভার্সিটি। আচ্ছা, আমাদের বুয়েট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং 761 থেকে 770-এর মধ্যে। আর পাকিস্তানের সিমিলার একটি ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি ইসলামাবাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, সেটি আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 371-এ। আমাদেরটি 761 থেকে 770 বুয়েট, পাকিস্তানেরটি 371। আচ্ছা, পাকিস্তানের আরেকটি পাবলিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ দ্য পাঞ্জাব, সেটির র্যাঙ্কিংও 542। 3য় নাম্বার ইউনিভার্সিটির কথা বলছি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি এখনও ওটার ধারে কাছে আসেনি। আচ্ছা, এবার প্রাইভেট ইউনিভার্সিটির কথা যদি বলি, আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি, এটি বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি বলে গণ্য হয়ে থাকে। এইটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং 951 থেকে 1000। আর পাকিস্তানের একটি এরকম প্রেস্টিজাস প্রাইভেট ইউনিভার্সিটি, লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস, সেটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হলো 555। তাহলে আমাদের নর্থ সাউথের প্রায় 1000, আর লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস 555, 500-র মতো নচে এগিয়ে আছে। আচ্ছা, তো সামান্য একটু আপনাদের আমি দিলাম তথ্য। তো এইভাবে পাকিস্তানের টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। আর আমি বিদেশে পাকিস্তানের অনেক এডুকেটেড মানুষের সঙ্গে মিশেছি, তাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কথা বলেছি, ভারতীয়দের সঙ্গে মিশেছি। তো পাকিস্তানের ব্যাচেলার ডিগ্রি করেছেন এমন কেউ, গ্র্যাজুয়েট বা মাস্টার্স করা বা এডুকেটেড ইন জেনারেল, যার সঙ্গে দেখা হয়েছে, তার ইংলিশ ওয়ার্ল্ড ক্লাসের, চমৎকার ইংরেজিতে কথা বলেন তারা। ইংলিশ ফ্লুয়েন্সি আমাদের ছেলেমেয়েরা, আমাদের শিক্ষকরা ধারে কাছেও যান না। পাকিস্তানে ব্যাচেলার করা একজন মানুষ অন্য জায়গায় চাকরি বাকরি করছিলেন যারা বা করছেন, তাদের আমাদের পাবলিক ইউনিভার্সিটির টিচাররাও তাদের মতো ইংলিশে ফ্লুয়েন্ট না। এমনকি ইংলিশ টিচাররা পর্যন্ত, ইংলিশের অধ্যাপকেরা পর্যন্ত তাদের মতো ফ্লুয়েন্ট না। আমি অনেক পাকিস্তানি এডুকেটেড মানুষের সঙ্গে মিশেই কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা। ইন্ডিয়ানদের ইংলিশও ভালো, বাট পাকিস্তানের প্রত্যেকের ইংলিশ আমি ভালো অ্যাকসেন্টে তারা কথা বলেন, রিজনাল অ্যাকসেন্ট নেই। আমি বলছি না তারা ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে কথা বলেন, বাট সেগুলোই হতেই হবে না। তাদের অ্যাকসেন্ট নিউট্রাল অ্যাকসেন্ট, রিজনাল হ্যাভিলি ইনফ্লুয়েন্সড কোনো অ্যাকসেন্ট নেই। কারেক্ট ইংলিশ, প্রফিশিয়েন্ট এবং মার্জিত, চমৎকার। এবং নলেজ, অন্য সেক্টরে যে সেক্টরে তারা পড়াশোনা করেছেন, হাইলি নলেজেবল তারা। বিপরীত চিত্রটি আমরা আমাদের এখানে কী দেখি, যেটি বলছিলাম, আমাদের ইংলিশ টিচাররা ইংরেজিতে কথা বলতে পারেন না, ইংরেজির অনেক অধ্যাপক ইংরেজিতে কথা বলতে পারেন না। আমার নিজের অধ্যাপক ছিলেন বিশ্ববিদ্যালয়ে, ভালো ইংরেজিতে কথা বলতে পারেননি, পারতেন না, এখনও অনেকে পারেন না। বাট পাকিস্তানের শিক্ষাটি সেদিক থেকেও এগিয়ে। তারা শুধু তাদের সাবজেক্টই শেখেন না,
তারা ভাষায়ও ভালো করছেন। আমরা দুঃখ করে বলতে হচ্ছে এখন, আমি দুঃখিত, অনেকের হয়তো মনে কষ্ট হবে আমার কথায়, আমরা কি ভালো বাংলাও বলতে পারি? আমাদের শিক্ষকরা ভালো বাংলায় লেকচার দেন, আমাদের কি দোষ? আমরা পারবো কোত্থেকে? বিশ্ববিদ্যালয় পর্যায়েও কি আমাদের শিক্ষকরা ভালো বাংলায় লেকচার দেন? ইংরেজি বাদ দিয়ে দিলাম। আমি সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকসুদ, জনাব মাকসুদের একটি ভিডিও ক্লিপ একদিন দেখছিলাম। তো আমি তার বাংলা শুনে আমার নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। একটু পরে আমি আবার একজন ডিনের, যার ডিগ্রি সম্ভবত মাকসুদের চাইতে বেশি, উপাচার্য মাকসুদের চাইতে বেশি, একজন ডিনের বক্তব্য শুনছিলাম, বিশাল প্রোফাইল তার। তা আমি ভাবছিলাম তিনি হয়তো হতাশ করবেন না, একটু ভালো বাংলায় কথা বলবেন। আমার হার্ট অ্যাটাক হবার জোগাড় হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডিন, যার 3-4টা পিএইচডি, পোস্ট ডক্টরেট ইত্যাদি ইত্যাদি, তার বাংলা শুনে আমার হার্ট অ্যাটাক হবার জোগাড় হয়েছিল। তো এই হলো আমাদের লেখাপড়ার অবস্থা। নিশ্চয়ই ভাষা বাদ দিয়ে লেখাপড়া না। অনেকে হয়তো এই তর্ক জুড়ে দেবেন, ভাষা তো ভাষাই, আঞ্চলিক ভাষা ঠিক আছে, অফকোর্স ঠিক আছে। আমার ভাষা আঞ্চলিক ভাষা কেন ঠিক নেই? আমার গ্রামের লোকের সঙ্গে আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো, কে বাধা দিয়েছে? কিন্তু যখন আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যখন আমি শিক্ষক ক্লাসরুমে, তখন আমি কি শেখাচ্ছি আমার ছাত্রছাত্রীকে? আমি যদি নিজে মডেল হতে না পারি, আমার ভাষা যদি পরিশীলিত না হয়, মার্জিত না হয়, পলিশ না হয়, আমার ছাত্রছাত্রী আমার থেকে কি শিক্ষা পাবে? আর কোথায় গিয়ে পৃথিবীতে আমরা বলতে পারবো, দেখুন আমার ভাষাটি কিন্তু খারাপ, কিন্তু আমি খুব নলেজেবল, আমি বিশাল ফাটিয়ে ফেলি সব জায়গায়, বাট আমার ভাষা ঠিক নেই, ইংরেজি আমি ওটা পারি না, বাংলা আমি বলি চলে। এরকম না বিষয়টি, লেখাপড়ার বিষয়টি এরকম না। লেখাপড়ার বিষয়টি সার্বিক, সব কিছুতে মার্জিত ভাব আসবে, সব কিছু আমার পলিশ করব, ওয়েল রাউন্ডেড হবে আমার ডেভেলপমেন্ট। লেখাপড়ার বিষয়টি এরকম। তো সেই বিষয়টি আমি পাকিস্তানি এডুকেটেড লোকদের মধ্যে দেখেছি। কিন্তু শাওন সেই বিষয়টিও বিতর্কিত করেছেন। তিনি বলেছেন যে পাকিস্তানে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকা লেখাপড়ার মানে সেই দেশে কেন যেতে হবে, সেই দেশের লেখাপড়ার প্রশংসা কেন? এই বিষয়টি অনেকেরই ধারণা, অন্যান্য বিশ্লেষকের বক্তব্য আমি শুনেছি, ভারত প্রীতি এবং পাকিস্তান বিদ্বেষ অহেতুক কোনো কারণ ছাড়া। যে অসুখে তিনি ভুগছেন, হাসিনা সিন্ড্রোমে, তার সেই মানসিক রোগের কারণেই শাওন এইসব এরকম বিক্ষিপ্ত এবং পাগলের মতো, উন্মাদের মতো বক্তব্য দিচ্ছেন এবং অনেক দিন থেকে দিয়ে এসছেন, এবং তার ভাগ্য ভালো, এখনও নিরাপদে আছেন। তো এরকম দিতে থাকলে আগামী দিনে মানুষ ইতিমধ্যে তাকে বর্জন করেছেন, তিনি এখন গণধিকৃত। তিনি তার জায়গাটি, একসময় আমরা যেই শাওনকে অ্যাডমায়ার করতাম, ওই জায়গায় তিনি আর কখনো যেতে পারবেন না, ওই জায়গাটি তিনি আর কখনো ফিরে পাবেন না, যত চেষ্টাই তিনি করুন না কেন। কিন্তু উস্কানি দেওয়া তাকে বন্ধ করতে হবে, যথেষ্ট হয়েছে। এখন যে উস্কানি তিনি দিচ্ছেন, এটি দিতে থাকলে আগামীতে তার বিষয়ে আগাম বলা যায় না কি হতে পারে, অনেক কিছু হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।